বন্যা প্লাবিত 11 জেলায় বানভাসী প্রায় ৪৫ লাখ, প্রাণ হারিয়েছেন ১৩ জন। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে, ত্রাণের অপেক্ষায় দুর্গতরা। যা কিছু সবগুলো তো নষ্ট হয়ে গেছে, আমাদের বলতে শুধু আমরা ছাড়া কিছু না এখানে। গোমতী হালদার বাঁধ ভেঙে তলিয়েছে বিস্তীর্ণ এলাকা। সেনা বিমান বাহিনী চালাচ্ছে উদ্ধার কাজ। ৭২ ঘন্টা পর আবহাওয়া পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। যে পরিস্থিতি আছে এটা আগামী আরো ৭২ ঘন্টা প্রায় একই রকম অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। ৫ আগস্ট আদাবরে গুলির ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা। আসামি করা হয়েছে সাবেক এমপি ফেরদৌস, সাকিব ও ব্যারিস্টার সুমনকেও। বিজয় মিছিলে যোগ দেওয়ার পর থেকেই নিখোঁজ যুবক হাসান। অনেক খুঁজেও সন্ধান না পেয়ে মরদেহের অপেক্ষায় বাবা মা। ৫ তারিখ আপনার দুপুর ২:৩০টার পরে আমার সাথে একটু ফোনে আলাপ হয়েছে, কিন্তু এর পরের থেকে মানে আর ফোনে কোনো আলাপ হয় না। আমার ছেলে যদি বাচ্চা দেয় তাও আমার কাছে ফিরিয়ে দাও, আর যদি মারা যায় তাও আমার লাশটা যে আমি পাই। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্যায় এখন পর্যন্ত 11 জেলার প্রায় ৪৫ লাখ মানুষ আক্রান্ত, এমন তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শুক্রবার দুপুর পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফিং করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে। জানানো হয় এখন পর্যন্ত ১,৮৮,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সব বাহিনী একসাথে কাজ করছে। পরিস্থিতি তদারকিতে কুমিল্লা ও ফেনীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অবস্থান করছেন। দুর্গত মানুষদের জন্য সাহায্য হিসেবে সরকারিভাবে ৩,৫২,০০,০০০ টাকা এবং ২০,১৫০ মেট্রিক টন চাল সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। প্রতিনিয়তই আমাদের নৌকা, বোট, স্পিড বোট এইগুলো কাজ করছে, উদ্ধার বোট কাজ করছে এবং তারা প্রতিনিয়তই যেখানে যারা বিপদে রয়েছে, আপনারা জানেন যে ওখানে নেটওয়ার্ক ছিল না, এখন নেটওয়ার্ক কিছু রেস্টোর করেছে। আমরা SMS-এর মাধ্যমে, মোবাইল কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে মাধ্যমে পাচ্ছি না কেন, আমরা যখন পাচ্ছি পাঠিয়ে দিচ্ছি উদ্ধার কাজ করা। ভয়াবহ বন্যার পানিতে ভাসছে 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। ফেনীতে প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর দুর্গত এলাকা থেকে ৫,০০০ বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়েছে সেনাবাহিনী। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ, উৎকণ্ঠায়। ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল, চরম যানজট। বৃষ্টির পানি আর বন্যায় তলিয়ে আছে নোয়াখালী সদর সহ ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা। ডুবে আছে বিভিন্ন সড়ক, মহাসড়ক। জেলায় পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যায় ক্ষতিগ্রস্ত ফসল, স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বহু মানুষ। দুর্গত এলাকাগুলো এখনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি। কুমিল্লা সদর, দক্ষিণ চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, আদর্শ সদর ও বুড়িরচং উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়েছে বানের জলে। বৃহস্পতিবার রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। দুর্গত অঞ্চলের মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে। দুদিন ধরে অনেক বাড়িতে জ্বলছে না চুলা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। আর মানুষের খাবারের জন্য বর্তমান সেনাবাহিনীর টিম আসছিল, কিন্তু এইখানে এলাকাবাসী ওনারা আসতে দেয় নাই। মনে করে ওনারা যে ক্যান্টনমেন্ট সেফটির কারণে এদিক দিয়ে আইসা বাঁধ ভেঙে দিবে, কিন্তু আসলে ওনারা এইখানে এই নদীর ভিতরে অনেকগুলো বাড়ি ছিল, কিন্তু এই লোকগুলোকে উদ্ধার করার জন্য আসছিল। চট্টগ্রামের 16টি উপজেলা নিম্নাঞ্চল ভাসছে বানের জলে। সবচেয়ে খারাপ অবস্থা হাটহাজারী ও ফটিকছড়ি। হালদা নদীর বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন হাজারো মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনীর পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। রাঙামাটির বিস্তীর্ণ এলাকাও তলিয়েছে পানিতে। খাগড়াছড়ি শহর থেকে পানি নেমে গেলেও দিঘি নালার কিছু এলাকা এখনও প্লাবিত। কক্সবাজারের
ঈদগাঁও উপজেলার নিচু এলাকাও জলমগ্ন। এখানে মানুষ কিভাবে হাঁটাচলা করতেছে, ঘর থেকে জিনিসপত্র বের করতেছে। এখানে আপনি যদি নদীর দিকে তাকান তখনও দেখবেন যে পানির উচ্চতার দিন এখনো বৃদ্ধি পাচ্ছে। আমাদের চাওয়াটা যে আমাদের সবকিছু, আমাদের আসবাবপত্র প্রয়োজন যা কিছু আছে সবগুলো তো নষ্ট হয়ে গেছে। আমাদের বলতে শুধু আমরা ছাড়া কিছু না এখানে। সহকর্মী রিয়াজ রায়হান আছেন নোয়াখালীর বেগমগঞ্জে, সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, নোয়াখালী তো অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা, এখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দেবাশিস, ৬টি উপজেলার আগেই বলেছিলাম যে ৬টি উপজেলার অধিকাংশ ইউনিয়ন চলে গেছে এবং ঘরবাড়ি চলে গেছে। আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম, বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, অন্তত ৩ থেকে ৪টি উপজেলা আমি এর মধ্যে ঘুরে এসেছি। তো সেখানকার যে চিত্র সবগুলো একই চিত্র, প্রায় কোথাও কোমর পানে, কোথাও হাঁটু পানে, কোথাও গলা পর্যন্ত পানিতে মানুষ কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করছে। কারণ যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন, এখনও জেলা প্রশাসনের তথ্য যেটি বলছে প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষ প্রায় ৪০০ বা ৩৯০ মতো যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে। এখানে যদিও সরকারিভাবে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র আমরা দেখেছি যে সরকারিভাবে কোনো এখন পর্যন্ত ত্রাণ বা খাওয়ার ব্যবস্থার খুব একটা দেখা যায়নি। তবে বেসরকারি উদ্যোগে কেউ কেউ এগিয়ে এসছেন, ব্যবসায়ীরা বা স্থানীয় বিত্তবান যারা রয়েছেন তারা অনেকে এগিয়ে এসছেন যে আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে অন্তত যাতে কোনো রকমের খাওয়ানোর ব্যবস্থা করা যায়। আর যেহেতু উদ্ধার তৎপরতা বলতে সেভাবে আসলে ফেরির মতো যেহেতু এখন পর্যন্ত এখানে আটকে পড়ার মতো অবস্থা হয়নি, যেভাবে পেরেছেন, কেউ নৌকা করে, কেউ পায়ে হেঁটে, কেউ কারো কাঁধে চড়ে, যেভাবে পেরেছেন আশ্রয়কেন্দ্রগুলোকে আশ্রয় নিয়েছেন বা আশপাশে যে তাদের আত্মীয় স্বজন রয়েছে যে জেলা সদর বা উপজেলা সদরগুলোতে সেখানে তারা আশ্রয় নিয়েছেন। তবে বানভাসী মানুষ যেটি বলছেন যে এখন খুব জরুরি প্রয়োজন সেটি হচ্ছে বন্যার, আশা করা হচ্ছে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো বন্যা ২ দিনের মধ্যে বন্যার পানি নেমে যেতে বা শুরু করতে পারে। তখন যে দুর্গতিটা শুরু হবে বা বিশেষ করে রোগবালাই থেকে শুরু করে তাদের খাদ্য সংকট, এই যে সমস্যাগুলো তৈরি হবে, সেই যে সমস্যাগুলোর সমাধান খুব জরুরি। সেই জন্যই বলছেন যে সম্মিলিতভাবে যদি উদ্যোগ নেওয়া না হয় বা এখন থেকে যদি পরিকল্পিতভাবে কার্যক্রম শুরু করা না যায় তাহলে বন্যা পরবর্তী যে সমস্যা সেটি মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। কারণ বন্যা চলা অবস্থায় আসলে আপনি দেবশ্রী জানেন যে দুটি সমস্যা হয়। পানি চলা অবস্থায় যে পানিবন্দী থাকে মানুষ সেখানে একটি সমস্যা, যখন পানি নামতে শুরু করে বা নেমে যায় তখন সমস্যা আরও বেশি হয়ে দাঁড়ায়। তো এই জন্য এখন এই নোয়াখালীতে প্রয়োজন যেসব দুর্গত এলাকাগুলো রয়েছে সেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যেমন জরুরি, শুকনো খাবার জরুরি, এবং যেখানে যেখানে রান্নার ব্যবস্থা নেই বা পরিশোষণ ব্যবস্থা ভেঙে পড়েছে সেখানে এইসব বিষয়গুলোতে নজর দেওয়া খুব জরুরি বলে মনে করছেন এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা। দেবাশিস, ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য। কুমিল্লার বুড়িচংয়ের দুর্গত এলাকায় আছেন সহকর্মী মাহফুজ মিশু, যাচ্ছি তার কাছে। মিশু, আটকা পড়াদের উদ্ধারে কি কি উদ্যোগ চোখে পড়ছে? দুর্গতদের হাতে পর্যাপ্ত ত্রাণ কি পৌঁছাচ্ছে? দেবাশিস, কুমিল্লার এই বুড়িচংয়ের কথা যদি বলি তাহলে এখানে সত্যি সত্যি একটা ভয়াবহ দশা। ধরেন এই এলাকার মানুষ আসলে ভাবতেই পারেনি যে হঠাৎ করে গোমতী নদীর বাঁধটি গতকাল রাতে ভেঙে যাবে বা ভেঙে যেতে পারে, বা এ ধরনের কোনো পূর্বাভাসও তাদের কাছে ছিল না। বরং গত পরশুদিন থেকে যখন এই ধরনের বন্যা বা আকস্মিক বন্যার খবর পাচ্ছে তখন বরং এই এলাকার মানুষজন গিয়ে গোমতী নদীর বাঁধটিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টা তারা করেছে। কিন্তু মধ্যরাতে রাত 12টার পরে বাঁধটি যখন ভেঙে যায় এবং পানির তোড়ে তখন টেকা দেয়, আপনি এখনও যদি খেয়াল করেন যে আমরা একদম একটা আবাসিক এলাকায় দাঁড়িয়ে আছি এবং এখানে পানির যে স্রোতের মাত্রা, সেই মাত্রাটা কিন্তু কোনোভাবেই স্বাভাবিক বন্যার পানির মতো না। ফলে এখন এই এলাকার যে মানুষগুলো, কয়েক লক্ষ মানুষ আটকা পড়েছে কুমিল্লার 6টি উপজেলায়, তাদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে তাদেরকে উদ্ধার করা। এবং উদ্ধার কাজে আমরা যেটা দেখছি সবচেয়ে জরুরি দরকার হচ্ছে যে স্বেচ্ছাসেবকরা, শিক্ষার্থীরা বিচ্ছিন্ন আয়োজনে তারা ট্রাক নিয়ে, ছোট ছোট অটো নিয়ে উদ্ধার করছে। কিন্তু এটার একটা সমন্বিত পরিকল্পনা যে খুব জরুরি সেটি তারাও বলছে। আমরা একটু পেছনের ট্রাকটা দেখি, সেই ট্রাকেও দেখেন যে কয়েকটি পরিবার থেকে কিন্তু সদস্যদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু এখানে দরকার হচ্ছে বেসিক্যালি এখন নৌকা বা স্পিড বোটের মতো এই পানিতে চলতে পারে সেরকম আয়োজন দরকার, সেরকম সরঞ্জাম দরকার। এবং আপনি এই উদ্ধারের যে কাজটি শিক্ষার্থীরা বা ভলান্টিয়াররা করছে সেক্ষেত্রে স্বভাবতই শিশু, নারী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গবাদি পশু সেগুলোকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, দোকানপাট সব জায়গায় আসলে পানিতে ভেসে গেছে। যদিও আসার কথা হচ্ছে সকাল থেকে বৃষ্টিপাত হয়নি, সেই কারণে পানির পরিমাণ তারপরেও বাড়ছে। সেক্ষেত্রে বৃষ্টি হলে পানির পরিমাণ নিশ্চিতভাবে আরও হয়তো অনেক বেশি হতো।
দ্বিতীয় যে জায়গাটি আমরা দেখছি যে অনেকেই বাড়ি থেকে একটু ভেতরের দিকে যারা সেখানে যাওয়ার খুবই সংকট আসলে শারীরিকভাবে ভলান্টিয়াররা যারা মাইকিং করে যাওয়ার চেষ্টা করছেন তারা অনেক জায়গায় সাড়া পাচ্ছেন, অনেক জায়গায় সাড়া পাচ্ছেন না। যেসব বাড়িতে তারা সাড়া পাচ্ছেন না সেখানকার নারী, শিশু, বৃদ্ধ তাদের কি অবস্থা সেটি আসলে বলা এখন পর্যন্ত কঠিন। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম অনেকের সঙ্গে, তারা যেমনটা বলছিলেন এখন পর্যন্ত জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের দৃশ্যমান তৎপরতা কুমিল্লার উপজেলাগুলোতে অন্তত চোখে পড়েনি। আর সেনাবাহিনীরও খুব বেশি কার্যক্রম আমরা কুমিল্লায় এখনও দেখতে পাইনি, বিশেষ করে যেহেতু ফেনী এবং নোয়াখালী সেই এলাকাগুলো অধিক ক্ষতিগ্রস্ত বলে সবাই জানে, ফলে কুমিল্লার দিকে খানিকটা নজর কম কিনা সেই প্রশ্ন তুলছেন এখানকার ভুক্তভোগী মানুষজন। একই সাথে আমরা একটু স্থানীয় দু একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি যদি একটু আসেন আপনার বাড়ি কোনটা এবং এই বাড়িটা এই পানির তোড়টা কখন আসলো এবং পানির স্রোত এত কেন? আমরা বুঝতে পারি না। আমি 1971 জন্ম, আমার বয়সে আমি এতটুকু পানি দেখি নাই। যখন বুড়ি দিয়া ভাঙাটা পড়ছে রাত্রে, তখন সন্ধ্যার পরে তখন আমরা মনে করলাম যেহেতু এটা উত্তর অঞ্চলের জায়গা, আমরা একটু টানের ভিতরে আছি, আমাদের তো এত কিছু পাবে না। তখন আমরা এত বেশি সারা রাত আমরা রইলাম, কি অবস্থা নাই। সকালে যখন দেখি যে পানি এমন অবস্থা আসছে, আমরা যে ঘর থেকে বাইরে এই পরিস্থিতি আমাদের নাই। আমরা ভয় পেয়ে গেছি, কারণ আমরা তো দেখি নাই। মহিলারা ভয় পেয়ে গেছে, অনেকে হার্টপিল হয়ে গেছে, অনেকে স্ট্রোক করে ফেলছে, কারণ আমাদের ভিতরে এরকম আর আমরা পানি দেখি নাই আমাদের জীবনে। এই ফার্স্ট, আমার বয়সটা 54 বছরের ভিতরে। এই হলো আমাদের। আমি আপনাদের আশাতে ধন্যবাদ যমুনা টিভিকে, আপনাদের সাথে আমাদের অনেক ধন্যবাদ। আমরা একটু দেখছিলাম যে এখনো ভেতরে যারা আটকে আছে তাদের জন্য খাবারের প্রয়োজন, ফলে এখানে কয়েকটা জিনিস ভলান্টিয়াররা যেটি বলছে জরুরি। 1 নম্বর হচ্ছে উদ্ধার তৎপরতা, বিশেষ করে স্পিডবোট বা নৌকা খুব প্রয়োজন। দ্বিতীয়ত দরকার হচ্ছে শুকনো খাবার ছাড়া আসলে এই অভিযান বা এরকম করা খুবই কঠিন। তৃতীয়ত হচ্ছে যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে একটি সুনির্দিষ্ট যে আশ্রয় কেন্দ্রগুলোতে রাখা, সেখানে তাদের দেখভাল করা, তাদের পয়ঃনিষ্কাশন এবং বিশুদ্ধ পানির খাবার নিশ্চয়তা করা। চতুর্থত হচ্ছে যারা বয়স্ক, শিশু এবং নারী তাদের চিকিৎসার ব্যবস্থা করা। ফলে এই সবগুলো মিলিয়ে ভলান্টিয়াররা, স্বেচ্ছাসেবকরা বা শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা, কুমিল্লা তারা এসে করছেন, কিন্তু একটি সমন্বিত প্রচেষ্টার উপর খুবই জোর দিচ্ছেন তারা। দেবাশিস, ধন্যবাদ মিশু আমাদের সাথে যুক্ত হবার জন্য। দেশে বন্যা কবলিত জেলাগুলোয় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে তারা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ফেনীর ফুলগাজী থেকে একজন মুমূর্ষু অন্তঃসত্ত্বা নারীকে আর্মি এভিয়েশন হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। পরে তাকে কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়। জানানো হয়, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা সেনানিবাসের দায়িত্বপূর্ণ এলাকায় চলছে উদ্ধার অভিযান। জরুরি চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণের কাজও করছে সেনাবাহিনী। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিমান বাহিনী। সকাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যে কোনো সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কাজের জন্য বিমান বাহিনীর বিমানসমূহ প্রস্তুত রাখা হয়েছে। জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে, তবে আর্ত মানবতা সেবায় বন্যার্তদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে বিমান বাহিনী। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, এমনটাই জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি এটাও জানানো হয়, এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের কারণে নতুনভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস, 26 আগস্ট থেকে কমতে পারে বৃষ্টিপাত। বন্যায় বিপর্যস্ত দেশের 11 অঞ্চল, পানিবন্দী 44 লাখের কাছাকাছি মানুষ। দুর্ভোগ চরমে উঠলেও কিছুটা আশার কথা জানালো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার এক ব্রিফিংয়ে বলা হয়, কমতে শুরু করেছে প্রধান নদীগুলোর পানির উচ্চতা। আজ সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে 15 সেন্টিমিটার কমেছে পানি। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। বন্যার পানি কমছে, আমরা দেখতে পাচ্ছি যে পানি ইতিমধ্যে কমা শুরু হয়ে গেছে। আমরা ইতিমধ্যে এখন তাই খুব গুরুতর ঝুঁকি, বন্যা ঝুঁকি আছে বলে মনে করছি না, যেহেতু পানি এখন কমছে। এখন আসলে আমাদের মনে করি যে এখন নতুন করে বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী জানান, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতের সাথে বাঁধ ও ব্যারেজের মতো অবকাঠামোগত তথ্য আদান প্রদান হয় না। সে কারণেই ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কোনো আগাম তথ্য ছিল না।
নদ নদীর পানি বিজ্ঞান তথ্য আদান প্রদান করা হয়। এটি মূলত হচ্ছে পানি স্টেশনের মানে উজানের পানির তথ্য আর কি, নদ নদীর পানির তথ্য। তবে কোনো কাঠামোগত তথ্যাদি ভারতের সাথে মানে এই মুহূর্তে আদান প্রদান করা হয় না। অর্থাৎ বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি সেগুলো আসলে এই মুহূর্তে মানে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মানে আলোচনা করা হয় না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ২৬ আগস্টের পর বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। বৃষ্টিপাত সেইটা কিন্তু আগামী ৭২ ঘন্টায় উন্নতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। ২৬ তারিখের পরে তারপরে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে, তখন আস্তে আস্তে সেখানে হয়ে যাবে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে বৃষ্টিপাতের স্বল্পমেয়াদী সতর্কতা থাকলেও ভয়াবহ বন্যার পূর্বাভাস দেওয়ার মতো সক্ষমতা নেই। আবহাওয়ার পূর্বাভাস আরও উন্নত করতে গবেষণা চলছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বন্যা দুর্গতদের জন্য দ্বিতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা রাজধানী ও আশেপাশের এলাকা থেকে ত্রাণ নিয়ে আসছেন সাধারণ মানুষ। কেউ দিচ্ছেন শুকনো খাবার, জামা কাপড়, আবার অনেকে দিচ্ছেন পানি ও প্রয়োজনীয় ওষুধ। সংগ্রহ করা হচ্ছে নগদ টাকাও। রাত 8টা পর্যন্ত চলবে এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম। এরপর প্যাকেজিং করে পাঠানো হবে দুর্গত এলাকায়। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকেও গণত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সমন্বয়করা। জানান বৃহস্পতিবার ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে পাঠানো হয়েছে 5 ট্রাক ত্রাণ সামগ্রী। শুক্রবার দ্বিগুণ হারে এই ত্রাণ পাঠানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া শিশু খাদ্য, গবাদি পশুর খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, লাইফ জ্যাকেট বেশি পাঠানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান তাদের। যা আসছে যে চিনি, গুড় সবকিছুই আমাদের দরকার, তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। এই দুইটা জিনিস খুবই কম আসছে, এই দুইটা জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে, এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন। সিমেন্টের বস্তা, মোম, এগুলো আমাদের লাগবে খুব বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। সবুজ, দ্বিতীয় দিনে সাধারণ মানুষের মধ্যে কেমন সাড়া দেখছেন? ত্রাণ সংগ্রহ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। দেবাশিস, দ্বিতীয় দিনের মতো এই ত্রাণ সংগ্রহের যে কার্যক্রম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেটি দ্বিতীয় দিনের মতো চলছে এবং অভূতপূর্ব সাড়া যেটিকে বলে সেটি বলা যায়। কারণ এখন নামাজের সময়, এই সময়েও আসলে এই টিএসসির সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনে করে আসলে ত্রাণ নিয়ে আশেপাশের মানুষজন আসছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাড়িতে করে কেউ এভাবে পানি দিয়ে যাচ্ছেন, কেউ শুকনো খাবার, চিরা মুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব এই সময়ে দুর্গত মানুষের সবচেয়ে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আসলে দিয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি অনেকে নগদ টাকাও দিয়ে যাচ্ছেন। মূলত এখানে টিএসসির মুখে এসে 2টি বুথ করা হয়েছে। এই বুথগুলোতে মূলত এন্ট্রি করে যারা এই রকম ত্রাণ দিতে আসছেন তাদের লিস্ট করা হচ্ছে, নাম এন্ট্রি করে। তারপরে মূলত সেটি টিএসসির ভিতরে ক্যাফেটেরিয়া এবং যে গেমস রুম রয়েছে সেই গেমস রুমে প্যাকেজিংয়ের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি চলছে এবং 8টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এবং এখন পর্যন্ত তাদের যে কালকে যে রকম সাড়া পড়েছিল তার চেয়ে দ্বিগুণ সাড়া পড়েছে এবং তারা বলছেন যে কালকে 5 ট্রাক ত্রাণ তারা দুর্গত এলাকায় পৌঁছাতে, যেহেতু দুর্গম এলাকায় এখনো অনেক জায়গায় আসলে ত্রাণ পৌঁছানো সম্ভব নয়, তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন। কালকে যে ট্রাক গিয়েছিল সেগুলো আজকে সকালের দিকে পৌঁছেছে এবং আজকে তারা রাতের দিকে আরো 10 ট্রাক পাঠানোর জন্য পরিকল্পনা রয়েছে ত্রাণ। এই ত্রাণগুলো আসলে আজকে সারা রাতের মধ্যে আসলে পাঠানোর চেষ্টা করবেন, যত দ্রুত মানুষের কাছে এইসব ত্রাণ পৌঁছানো যায় সেই ব্যবস্থা তারা করছেন। তারা বলছেন যে তাদের 200 শতাধিক ছোট বড় নৌকা এবং ট্রলার নিয়ে আসলে কয়েক শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছে, যেন দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায়, যারা উদ্ধার করা যায়নি তাদেরকে পৌঁছানো যায়। এবং মানুষকে আহ্বান জানানো হচ্ছে যেন এই সময় আসলে সবচেয়ে বেশি শিশু খাদ্য, পশু খাদ্য সহ ঔষধ, এই ধরনের পণ্যগুলো দরকার, এগুলো যেন সবাই সহায়তা করেন। দেবাশিস, ধন্যবাদ সবুজ যুক্ত হবার জন্য। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন মামুনুর রশিদ অভি। হালদা নদীর তো বাঁধ ভেঙে গেছে, সার্বিক বন্যার চিত্র কেমন দেখছেন?
দেবাশিস, শুক্রবার রাতে অর্থাৎ গতকাল রাত থেকেই কিন্তু আমরা দেখেছি হালদা নদীর যে বাঁধটি ভেঙে প্রায় কয়েক লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়েছেন এবং এসব মানুষরা তাদেরকে উদ্ধার করার জন্য সকাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু কাজ করার চেষ্টা করছেন এবং প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখনো বিভিন্ন ভেতরের যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো প্লাবিত হয়েছে। আমরা মূলত এখন ভোজপুর ইউনিয়নের দিকে যাচ্ছি, খাগড়াছড়ি সেই দিকটাতে, সেখানে প্রায় কয়েক লাখ মানুষ কিন্তু সেখানে পানিবন্দী এবং এই যে গাড়ির দীর্ঘ লাইন দেখছেন সেটি কিন্তু সকলেই কোনো না কোনো সংগঠন থেকে তারা এসছেন সেই পানিবন্দী মানুষদেরকে, বানবাসী মানুষদেরকে সহায়তা করার জন্য তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন। এবং এই হালদা নদী বাঁধ 3টি পয়েন্টে ভাঙার কারণে কিন্তু একেবারে ঘর বাড়ি থেকে সবকিছু একেবারে পানির নিচে তলিয়ে গেছে, ফলে মানুষজনের যে ভোগান্তি সেটি তো একেবারে চরমে রয়েছে। যে যা পাচ্ছেন কোনোভাবে তাদের যে পরনের কাপড় সেই পরনের কাপড় নিয়ে তারা আসলে ঘর থেকে বের হচ্ছেন, অন্তত নিজের জীবনটাকে বাঁচানোর জন্য তারা সকলে বেরোচ্ছেন এবং বিশেষ করে সমস্যার সম্মুখীন করতে হয়েছে বয়োবৃদ্ধ এবং শিশু যারা রয়েছেন তারা কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন, অর্থাৎ তাদেরকে উদ্ধার করার জন্য অনেক পরিবার আমরা দেখেছি আহাজারি করতে, কান্না করতে এবং সেই আহাজারে কিন্তু মানুষজনকে বলছেন যে তারা তাদেরকে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করার জন্য, যেহেতু গ্রামগুলো অনেক ভেতরে একেবারেই প্রত্যন্ত এলাকায়, সে কারণে কিন্তু সেখানে মানুষজন গিয়ে বোট বা নৌকা গিয়ে যে তাদেরকে উদ্ধার করবে তেমন কোনো পরিস্থিতি নেই। ফলে সবকিছু মিলিয়ে মানুষজন অনেক বেশি চেষ্টা করছেন এবং বানবাসী যে কয়েক লাখ মানুষ আছেন তারা একেবারে চাচ্ছেন যে একটু নিরাপদ আশ্রয়ে আসার জন্য। তবে বেশ কিছু পরিবার কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আসতে এবং শুধুমাত্র হাটহাজারী, ফটিকছড়ি ছাড়াও কিন্তু একেবারে সরাই, সীতাকুণ্ড, আশেপাশে যে সমস্ত প্রায় উপজেলাগুলো রয়েছে সে আমাদের সহকর্মী অভিযুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করায় গভীর উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ। আজ সম্পাদক পরিষদের পক্ষে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। সম্পাদক পরিষদ মনে করে সাংবাদিকতার বাইরে শাকিল আহমেদ ও ফারজানা রূপা কোনো অপরাধ করে থাকলে যথাযথ ধারা অনুসরণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ সময় নীতি বিপর্যিত এবং লেজুর বৃত্তির সাংবাদিকতা বর্জনের উপর জোর দেয় সম্পাদক পরিষদ। বিবৃতিতে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার বিচার শেষ করার দাবি জানানো হয়েছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি ভাড়া বাসায় সাগর সারওয়ার ও মেহেরিন রুনি নির্মমভাবে খুন হন। মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতেও 111 বার সময় বাড়িয়েছেন আদালত। ফ্যাসিবাদী আওয়ামী সরকার কোনো দর কষাকষির সুযোগ না দিয়ে ভারতের সাথে চুক্তি করেছে। পানির ন্যায্য হিসাব নিয়ে তাদের অবস্থান স্পষ্ট ছিল না, এই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের আগে তার গুলশানের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন তিনি। বলেন, দেশে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার জন্য কেউ প্রস্তুত ছিল না। দ্রুত দুর্গতদের সাহায্য করতে অন্তর্বর্তী সরকার এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, এই বিপর্যয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ সময় জনগণের সাথে জনগণের, দেশের সাথে দেশের সম্পর্ক স্থাপনে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। ভারত শত্রুতা করছে এমন ধারণা যেন বাংলাদেশিদের মনে সৃষ্টি না হয় সে বিষয়ে খেয়াল রাখার তাগিদ দেন তিনি। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময়ে, এটা 1996-এও এবং তার পরবর্তী এই রেজিমে, তারা কোন রকম দর কষাকষির সুযোগ না রেখে দুই একটা চুক্তি করেছে। তাতে কোনো আরবিট্রেশন ক্লজ ছিল না এবং নদীর পানির ন্যায্য হিসাব পাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার ছিল না। বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিল বৈঠক। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। হাই কমিশনার জানান, স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী তার দেশ। আমির খসরু বলেন, দেশে এতদিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, তাই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। এই খাতগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল, পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল, যার কারণে কিছু লোক লাভবান হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড ছিল না।
তা আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে এবং এই লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব। অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষার্থীদের আন্তরিক চেষ্টায় সাম্প্রদায়িক হামলার তীব্রতা কমে এলেও পুরোপুরি বন্ধ হয়নি এমন দাবি করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। জন্মাষ্টমী উপলক্ষে সকালে ঢাকেশ্বরী মন্দিরে এক মতবিনিময় সভায় এ দাবি করেন তারা। বলেন ৫ আগস্টের পর ৫২ জেলায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির ও ব্যবসা বাণিজ্য হামলা হয়েছে। অভিযোগ করেন ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছিল নীরব চাঁদাবাজি। নির্ধারিত অর্থ না দিলে বাড়িঘর ও জায়গা জমি থাকবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হিন্দু শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আগামী ২৬ এবং ৩০ আগস্ট দুদিন কর্মসূচি পালন করবে সংগঠন দুটি। হিন্দু সম্প্রদায় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়। তাদের বাড়িঘর, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। নির্যাতিত হয়েছেন মহিলারাও। অন্তত ৫২টি জেলায় এই পর্যন্ত আমরা যা খবর পেয়েছি, অন্তত ৫২টি জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বিজয় মিছিলে যোগ দেওয়ার পর থেকেই নিখোঁজ হাসান। ভোলা সদরের কাঁচিয়া ইউনিয়নের থাকে তার পরিবার। ঢাকায় এসে ছেলেকে খোঁজার সব চেষ্টা করছেন বাবা মা, তবে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। ৫ আগস্ট শেষবার পরিবারের সাথে কথা হয় হাসানের। জানিয়েছিলেন শিক্ষার্থীদের সাথে মিছিলে যোগ দেওয়ার কথা। এরপর থেকে আর হাসানের সন্ধান পায়নি তার পরিবার। পরদিন ৬ আগস্ট ফেসবুকে খুঁজে পাওয়া একটি ভিডিওতে হাসানকে গুলিবিদ্ধ দেখেছেন বলে দাবি পরিবারের। ছেলে বেঁচে না থাকলেও অন্তত তার মরদেহ ফিরে পেতে চায় পরিবারটি। ৫ তারিখ আপনার দুপুর ২:৩০টার পরে আমার সাথে একটু ফোনে আলাপ হয়েছে, কিন্তু এর পরের থেকে মানে আর ফোনে কোনো আলাপ হয় নাই। এমন মনে করেন তারা অনেক জায়গায় অনেক খুঁজি। আমার ছেলে যদি বাচ্চা থাকে তাও আমার কাছে ফিরে দোক, আর যদি মারা যায় তাও আমার লাশটা যে আমি পাই, এই অনুরোধ আমার। সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে রাজধানীতে পাড়ি জমায় হাসান। ২০ বছর বয়সেই অসুস্থ বাবা মার চিকিৎসা, ভাই বোনের পড়াশোনা সহ সব খরচ কাঁধে নিতে হয়। হাসানের খোঁজ নিতে প্রতিদিনই বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। হাসানের সংসারে ৫ জন খাওয়ানিয়া, এখন সংসারটা কিভাবে চলবো? হাসান তো ৫ তারিখে নিখোঁজ হয়ে গেছে। পুলিশের দাবি নিখোঁজ হাসানের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। আমাদের থানায় আসলে এই সময় কোনো জিডি বা অভিযোগ হয় নাই। তবে আমি আবার টেলিফোনে ওদের বাবার সাথে কথা বলে এই তথ্যগুলো জানতে পেরেছি যে সে ঢাকায় যাত্রাবাড়িতে থাকতো, বাসাবাড়ি, আর কাপ্তান বাজারে একটা ইলেকট্রিক দোকানে কাজ করতো। তো তার সন্ধান সে পাচ্ছে না। তো সন্ধান আমাদের এখানে যদি সন্ধান পায়, আমরা যদি কোনো সন্ধান পাই ওনাকে জানাবো আর কি। ঢাকার কাপ্তান বাজার এলাকায় এরশাদ মার্কেটে একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করত হাসান। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেশের ২ জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এর মাঝে চাঁপাইনবাবগঞ্জে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ শ্রমিক নিহত হয়। সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৫ জন। ঢাকা থেকে মাইক্রোবাসটি খুলনার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষের ঘটনাস্থলে মৃত্যু হয় মাইক্রোবাস চালকের। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার রাতে পাম্প থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটি পরিবহন তাদের চাপা দেয়। ঘটনাস্থলে 2 আরোহী নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেলে 3 আরোহী বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।